আমেরিকা একেবারে একা হয়ে গেছে। কেউ তাকে কোনো সৈন্য কিংবা জাহাজ কিংবা অন্য কোনো সহায়তা করতে রাজি হচ্ছে না। তার যে ন্যাটো অ্যালাই, ন্যাটোরাই তো এখানে পিছিয়ে গেছে। ইরান আমেরিকার যে অর্থনৈতিক ভিত্তিটা, যে পেট্রো ডলার, তার যে মূল শক্তি, চালিকা শক্তি অর্থনীতির, সেইটাকেই কিন্তু আঘাত করতেছে। আমাদের সৈন্য চায় বসবে কিনা ট্রাম্প। আমেরিকার জয় সুদূর পরাহত হয়ে গেছে। এখানে যুদ্ধটা শেষ হবে হয়তো দুই পক্ষই ডিক্লেয়ার করবে আমরা জিতেছি, কিন্তু কোনো পক্ষই জিতবে না, এবং একটা প্রোটেক্টেড একটা যুদ্ধ দিকে ইরান তো চলে গেছে ডিক্লেয়ার করে অলরেডি। দিবে যে আমরা আমরা যুদ্ধ বন্ধ করবো, চালিয়ে যাব। এবং এই যে যুদ্ধ সিজ ফায়ার তো তারা এখন ডিক্লাইন করলো। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমেরিকার যে অরিজিনাল যে এটা ছিল, প্ল্যানটা ছিল এদের নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটিকে ডিগ্রেড করা বা একেবারে ডিস্ট্রয় করে দেওয়া। এটা গত জুনে করছে, গত কিন্তু ফেল করছে, টোটালি ফেল করছে। এবারও তারা ফেল করছে। এখনো নিউক্লিয়ার আর্সেনাল তাদের যা আছে, এনরিচড ইউরেনিয়াম, সেখানে টাচ করতে পারে নাই, আর টাচ করতে পারবে বলে মনে হচ্ছে না। আর আমেরিকার একটা অবজেক্টিভ ছিল, ধারণা ছিল যে তাদের যদি অ্যাডমিনিস্ট্রেশনকে ডিক্যাপিটাইট করে, অর্থাৎ মাথা কেটে ফেলে, টপ লিডারকে যদি হত্যা করা যায়, তাহলে ইরানে একটা বিশৃঙ্খলা দেখা দিবে এবং তারা যুদ্ধ ঠিক মতো পরিচালনা করতে পারবে না। কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে। ইরানের যে পাওয়ার ট্রান্সফার, ইরানের নতুন নেতৃত্ব স্মুথলি তারা তাদের পজিশনে বসে গেছে, এবং তারা আক্রমণ তাদের প্ল্যান অনুসারে। এখন ইরানের যে অবজেক্টিভ হচ্ছে যে এই যুদ্ধের মাধ্যমে তারা সারা পৃথিবীতে অয়েল শক, যেটা 1973 যেটা ছিল, আহ, আপনার মিশর ইসরায়েলের, আরব ইসরায়েলের যুদ্ধে যে অয়েল শকটা ছিল, তার থেকেও বড় ধরনের একটা অয়েল শক তারা দিতে চাচ্ছে। অলরেডি আপনার ক্রুড অয়েলের দাম $100 উপরে চলে গেছে, এবং ইটস রাইজিং। আর একটা বিষয় হচ্ছে ইরানের এখন অবজেক্টিভ হচ্ছে যে পেট্রো ডলার, অর্থাৎ আমেরিকার যে ডলারটাকে যে করে রাখে, স্ট্রং পজিশনে রাখে, তার মূল কারণ হচ্ছে যে সৌদি আরবিয়া এবং গালফ স্টেটগুলি একেবারে বলে দেয় যে তোমরা তেল কিনতে হইলে ডলারের কিনবা, আমরা অন্য কোনো মুদ্রা, ইউরো বা ইয়েন বা কোনো কিছু আমরা অ্যাকসেপ্ট করবো না, মানে ডলার। তো সুতরাং এই তেল কেনার জন্য সবারই তেলের দরকার হয়, তারা ডলার তারা জোগাড় করে এবং ডলার স্ট্রং থাকে। এখন ইরান চাচ্ছে যে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসবে। যেমন আপনি দেখেন তাদের কথাগুলি কি, যদি ডলার ছাড়া যদি এলসি করে তাহলে আমরা যেতে দেব। এখন চাইনিজরা তো ইউয়ানে বিক্রি করে। তো এইভাবে ইরান আমেরিকার যে অর্থনৈতিক ভিত্তিটা, যে পেট্রো ডলার, তার যে মূল শক্তি, চালিকা শক্তি অর্থনীতির, সেইটাকেই কিন্তু আঘাত করতেছে। সুতরাং আমেরিকার জন্য কিন্তু সমূহ বিপদ। যুদ্ধটা যতটা না সামরিক, তার থেকে বেশি হচ্ছে অর্থনৈতিক। আপনি যদি সকল ইন্ডেক্স দেখেন, আপনার আমেরিকার ন্যাসডেক দেখেন, ডাও জোন্স দেখেন, সেন্সেক্স দেখেন, আপনার কোরিয়া দেখেন, যা দেখেন, যেখানে হংকং দেখবেন, সকল ইন্ডেক্সই কিন্তু পতনের দিকে, অর্থাৎ একটা গ্লোবাল রিসেশনের দিকে চলে যাচ্ছে। এটা ডিপ্রেশন হবে কিনা আমি জানি না, কিন্তু এটা একটা গ্লোবাল রিসেশনের দিকে চলে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে ডিপ্লোম্যাটিক ফ্রন্টে আমেরিকা একেবারে একা হয়ে গেছে। কেউ তাকে কোনো সৈন্য কিংবা জাহাজ কিংবা অন্য কোনো সহায়তা করতে রাজি হচ্ছে না। তার যে ন্যাটো অ্যালাই, যেটা আপনার মূল বেডরক, আমেরিকা এবং ইউরোপের ডিফেন্সের যে মূল বেডরক হচ্ছে ন্যাটো, ন্যাটোরাই তো এখানে পিছিয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম যে কোরিয়া, জাপান, স্টাউন সাপোর্টার, তাইওয়ান, এরা কেউ কিন্তু রাজি করছে না। আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস হচ্ছে যে গালফ স্টেটে যে আমেরিকা যতগুলি ঘাঁটি করছিল, এই ঘাঁটিগুলি কিন্তু উৎখাত হয়ে যাচ্ছে। একে তো ইরান ধ্বংস করে দিচ্ছে, এবং এই গালফ স্টেট গুলি এই ঘাঁটি আর রাখবে বলে আমার মনে হয় না। কারণ এতে তাদের কোনো কাজে লাগে নাই, বরং তাদের জন্য এটা একটা বিপদ ডেকে আনছে। এইসব বিষয় চিন্তা করলে আমেরিকার জন্য ডিপ্লোম্যাটিক ফ্রন্টে, ইকোনমিক ফ্রন্টে এবং মিলিটারি ফ্রন্টে একটা দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে। এর কারণ হচ্ছে যে ট্রাম্প সাহেব, সে কিন্তু কংগ্রেসের সাথে মিলেমিশে কাজ করতেছে না। সে তো এই যুদ্ধ ডিক্লেয়ার করতে পারে না, সে যুদ্ধ করতে পারে না, কিন্তু সে একা একা যুদ্ধ করতেছে। সে ইউরোপিয়ান অ্যালাইদের সাথে আলাপ করে নাই, এটা কোনোভাবেই সে করে নাই, একেবারে অনেকে জানতোই না যে এইভাবে তারাই করবে। এখন এটা করতেছে ইসরায়েলের সহায়তায়, ইসরায়েলকে সহায়তা করার জন্য। একটা জোক আছে যে নেতানিয়াহু
নেতানিয়াহু বেঁচে আছেন কি নাই বোঝা যাচ্ছে না, একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু নাকি একবার বলছে যে, আই উইল ফাইট আনটিল মাই লাস্ট আমেরিকান সোলজার। তো এই ধরনের বিষয় এসে গেছে। তো আমি মনে করি, আমি ধারণা করি যে এই যুদ্ধ আরো বেশ কিছুদিন চলবে। তেলের দাম, গ্যাসের দাম আরো বাড়বে। বাংলাদেশের মতো দেশের উপরে একটা অর্থনৈতিক ঝুঁকি এসে গেছে। এই অর্থনৈতিক ঝুঁকিটা আরো বেশি আ কঠিন হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয়, এটা হয়তো তাজ হাসমি সাহেব ভালো বলতে পারবেন, ব্রিগেডিয়ার হাসান সাহেবও বলতে পারবেন যে এই আমেরিকা তো তার ঘাঁটি-টাটিতে কিছু করতে পারল না। সে কি এখন বাংলাদেশের মতো কান্ট্রি, মালয়েশিয়ার মতো কান্ট্রির দিকে ঝুঁকবে কিনা? মিলিটারি ঘাঁটি করা, তাদের সৈন্য, বাংলাদেশের সৈন্য কি সে চাইয়ে বসবে কিনা? তাদের সাথে যে একটা গোপন চুক্তি হয়েছে, চুক্তি শুধুই কি ট্যারিফ বিষয়ে অ্যা অর্থনৈতিক? না সেইখানে কোন মিলিটারি আছে, মানে সহযোগিতা, সমঝোতা এ ধরনের কিছু হয়েছে, সেটা কিন্তু নন ডিসক্লোজার ক্লজ আছে। কেউ কিছু বলতে পারতেছে না। এটা হয়তো আ অন্য ২ জন আলোচক তারা একটা দিতে পারবেন যে আমাদের সৈন্য চেয়ে বসবে কিনা ট্রাম্প। জি, এইটা আমাদের আমার একটা সৈন্য কেমন যেন আমাদের মনে সৈন্য হচ্ছে। আমাদের সৈন্য চাইতে পারে, কিন্তু আমাদের সৈন্যদেরকে যেতে দেবে কিনা বাংলাদেশের জনগণ, সেটাও একটি বড় প্রশ্ন। আপনার কাছে আমি আসছি পরে। জনগণের থেকে তো আপনার চুক্তি থাকলে তো দিতে হবে। যদি চুক্তি করে থাকেন সাহেব, তাহলে তো দিতে হবে। পৃথিবীর বহু দেশে, ন্যাটোভুক্ত দেশ, ন্যাটোর মধ্যে ন্যাটোদের সাথে যে এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু এই সৈন্য যাওয়ার পথে দেখা যাচ্ছে রেল লাইনের উপরে শুয়ে গেছে ওই দেশের নাগরিকরা। এরকম বহু দেশে ঘটেছে এরকম।